এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন পল্লব ঘোষের লেখা হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, হাওড়া জেলার আতঙ্ক। গল্পের বিভিন্ন চরিত্রে আমি আর প্রত্যয়। আর লোক পাইনি কাউকে। তা যাই হোক, গল্পটা শুরু করার আগে বিগ শাউট আউট টু আওয়ার মেম্বার্স ফর সাপোর্টিং দিস ভিডিও। আর আমরা আপাতত এখানে নেই, আমরা একটু দার্জিলিংয়ে বসে রিল্যাক্স করছি। সুতরাং আজকের এপিসোডটাতে আড্ডাটা থাকবে না, আড্ডাটা কন্টিনিউ হবে অ্যাজ ইউজুয়াল আরেকটা এপিসোডের পর থেকে। তাহলে আর দেরি না করে আজকের এপিসোডটা চটপট শুনে নিই। দারুণ স্কেয়ারি, গ্রাম বাংলার ঝড় বৃষ্টির পরিবেশ। লেটস স্টার্ট। মাথায় হাত রেখে বলতে বলতে বাঁশের তৈরি উঁচু মাচাটার উপর থেকে ঝপাঝপ থলির বস্তার উপর ঝাঁপ দিচ্ছে সন্ন্যাসীরা। চৈত্র সংক্রান্তিতে আজ হাওড়া জেলার এক কোণে গঙ্গার পাড়ে এই ছোট্ট মুগবেড়িয়া গ্রামের তালতলার মাঠে চড়কের মেলা বসেছে। পাশাপাশি কালীনগর, ধুলা, সিমলা, হীরাপুর থেকেও আবাল বৃদ্ধ বনিতা সকলেই এসে ভিড় জমিয়েছে মেলায়। টুকটাক বেলুন, সাংসারিক সামগ্রীর ছোটখাটো দোকান, ঘুগনি, পাঁপড়, বাদাম ভাজা নিয়েও অনেকে বসেছে দোকান খুলে। এই মাগ্গি বাজারে যা 2 টাকা এসব বেচে আয় হয়, তাই বা মন্দ কি? রথ দেখা, কলা বেচা, 2 হোক না। মাঠের ওপাশের শিব মন্দিরটা বছর 5 আগেই তৈরি করা হয়েছিল। পাশাপাশি বেশ কয়েকটা মাঠ শিবের নামে করা আছে। সারা বছর ফসল ফলিয়ে যা আয় হয়, তা দিয়েই চড়কের মেলা হয় বাংলা বর্ষের শেষে। মানত করে প্রতি বছরই জনা 5-6 সন্ন্যাস জুটেই যায়। গ্রামের ছোট্ট নির্ঝঞ্ঝাট পরিবেশে এটুকুই যা বিনোদনের রসদ। মন্দির থেকে টুংটাং ঘণ্টার ধ্বনির শব্দ আসছে। এখনো আরেক পর্ব ঝাঁপ বাকি, বুড়ো শিবের ঝাঁপ। শালপাতার ছোট বাটিতে একটু ঘুগনি কিনে খেতে খেতে সেদিকেই তাকিয়েছিল জলধর ঘোষ। মনে মনে সে ভাবতে থাকে গ্রামের হাল হকিকতের কথা। আকাশের যা অবস্থা, দিন দিন বৃষ্টি বাদলার দেখা মিলছে। এমনটা চলতে থাকলে আবার ঠাকুরের জমিতেও চাষ উঠে গেলে হয়। এই মেলার খরচও তাহলে আর জুটবে না। সন্ন্যাসদেরকেও বড্ড ক্লান্ত লাগছে। মন্দিরের চাতালে বসে বেচারারা দম নিচ্ছে, সেটাই স্বাভাবিক। এতদিনের উপোস, খাওয়া ঘুম ঠিকঠাক নেই, তার উপর আবার আজ এত কিছু নিয়ম কানুন। হাজার হোক, ওরাও তো মানুষ। বৈশাখ মাস না পড়লেও এখন থেকেই রোদের ঝলকানি তুঙ্গে। তবে বাবার পুজোয় যাতে না কোনো খামতি হয়, সেদিকে লক্ষ্য সবার। আপন ছন্দে ঢাকিরা ঢাক পেটাতে ব্যস্ত। মন্দির থেকে পুরুত ঠাকুর পুজোর ডালা আর ঘণ্টা হাতে বেরিয়ে এলেন। দ্বিতীয় দফা ঝাঁপের আগে একবার থলির বস্তায় ফুল চড়াতে হবে। সামনে দিয়ে যাওয়ার সময় পুরুত ঠাকুরের উদ্দেশ্যে জলধর বলল, ভালো করে বাবার কাছে পুজো করুন চক্রবর্তী ঠাকুর। বাবা যেন বছরের শুরুতেই বৃষ্টি দেন, না হলে তেষ্টায় গোটা রায়পুকুর শ্মশান হয়ে যাবে। পুরুত ঠাকুর বেশ বিজ্ঞের মতো মাথা নেড়ে ফোঁকলা দাঁতে বললেন, বাবা সব দেখছেন, সন্তানদের কষ্ট তিনি সইতে পারেন না। বিশ্বাস রাখো জল, সব হবে। জয় ভোলানাথ, জয় ভোলানাথ। বলতে বলতে তিনি এগিয়ে গেলেন পুজো সারতে। সন্ন্যাসরা তাকে ঘিরে গোল হয়ে বসল।
পুজো শুরু হলো, শেষও হলো। আর সেই সাথে যেটা হলো, গোটা আকাশের ঝলসানো রোদ কোথায় যেন উবে গিয়ে সেখানে আবির্ভাব ঘটল কালো মেঘের রাজত্বের। গুড়গুড় শব্দে বার দুয়েক মেঘ ডেকে উঠল। সাথে সাথে ভিড়ের মধ্যে বেশ আনন্দের একটা রব উঠল। পুরুত ঠাকুর একবার জলধরের দিকে মুখ ঘুরিয়ে হাসলেন। সত্যি তিনি বাবা ভোলানাথ। একটা দমকা ঠান্ডা হাওয়া এসে এক ঝটকায় গরম ভাবটা অনেকটা নামিয়ে দিয়ে গেল। বেশ একটু ঝড় জলে গা জ্বালানো গরমটা এবার কমবে। ওদিকে ইতিমধ্যেই বাচ্চাদের দল একে অপরের হাত ধরাধরি করে ঘুরে ঘুরে গান শুরু করেছে। বেশ একটা প্রশান্তির হাসি নিয়ে গ্রাম বাংলার এই প্রাচীন সংস্কৃতির এক দারুণ নিদর্শন উপভোগ করছিল জলধর। হঠাৎ তার শরীর কিরকম একটা অজানা কারণে যেন কাঁটা দিয়ে উঠল। একটা বিশ্রী অনুভূতি হতে লাগলো তার। ঠিক কেউ যেন তার উপর অনেকক্ষণ থেকেই কুদৃষ্টি রেখেছে, যাকে বলে শনির দৃষ্টি। কিন্তু হঠাৎ এমনটা হবার কারণ কি? কেউ কি সত্যি দেখেছে তাকে? ঘুরে এদিক ওদিক তাকালো জলধর। কই, অবাক হওয়ার মতো কিছুই তো সে দেখতে পেল না। শুধু ভিড়ের মাঝে চেনা অচেনা কিছু মুখ। আলাদা করে অবশ্য তার দিকে তাকিয়ে থাকার মতো কোনো কিছুই তার মধ্যে তো নেই। তাহলে এমন কেন মনে হচ্ছে? ভাবনাটা ঝেড়ে ফেলে দিয়ে সামনে এগিয়ে গেল জলধর। মাচার উপর এক এক করে সন্ন্যাসদের ওঠা শুরু হয়েছে। মচমচ শব্দ করে দুলছে সেটি। এদিকে একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া ততক্ষণে বইতে শুরু করে দিয়েছে। আজ ঝড় বৃষ্টি হবেই, সন্দেহ নেই। কালবৈশাখী এসেই এবার বৈশাখের সূচনা করবে। ঝোড়ো হাওয়ার দাপট আর ঘন ঘন মেঘের গর্জন আরও বাড়তে শুরু করেছে। ভিড়ের মাঝে হাত তুলে লোকজন জয়ধ্বনি দিচ্ছে। এমন পূর্ণ দিনে ঠান্ডা হবে ধরিত্রী, সব বাবার কৃপা। শুরু হলো শেষ ঝাঁপ। ও বাবা, বুড়ো শিবের চরণে সেবা মহাদেব বলে মাথায় হাত দিয়ে এক এক করে নিয়ম পালন করতে লাগলো সন্ন্যাসীর দল। ভক্তদের কোলাহল জয়োল্লাস আরো চরমে উঠেছে। আচমকা একটা বরফের মতো ঠান্ডা হাত পেছন থেকে এসে চেপে ধরল জলধরের গলা। কে? বলে গোঙানি দিয়ে লাফিয়ে উঠে জলধর পেছনে ঘুরে তাকালো। না, এবারও কেউ নেই। কিন্তু জলধর এবারে নিশ্চিত কেউ তো তার ঘাড়ে হাত দিয়েছিল। বরফও বোধ করি এতটা ঠান্ডা হয় না। বেশ ভয় করতে লাগলো এবার জলধরের। মনে মনে দু একবার ঈশ্বরকে প্রণাম করল সে। হে বাবা, রক্ষা করো তুমি। দূরের মাঠের দিকে তাকিয়ে বুকটা কিরকম যেন ছ্যাত করে উঠল জলধরের। ঝোড়ো হাওয়ার ঘূর্ণিতে পড়ে ধুলোর স্তূপগুলো যেন মত্ত হাতির মতো এদিক ওদিক ঘোরাঘুরি করছে। না, আর থাকা ঠিক হবে না। ঝড় উঠে বৃষ্টি এসে গেলেই সমস্যা। জলধরের বাড়িটা গ্রামের একেবারে ও প্রান্তে। যেতেও বেশ কিছুটা সময় লাগবে। সন্ধ্যা হয়ে আসছে। জলধর শেষবারের মতো প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মাঠ ছাড়িয়ে গ্রামের ভেতরটা এসে পড়ল সে। আজ গোটা গ্রামটাই বোধহয় জনশূন্য। সকলে এখনো মন্দির তলায় রয়েছে। পাঁচকড়িদের বাড়ির পেছনে বড় বড় নারকেল গাছ দুটোকে ওভাবে ঝরে তুলতে দেখে বুকটা কিরকম অজানা আশঙ্কায় কেঁপে উঠল জলধরের।
এই গ্রামের রাস্তা, এই ঝড়ের পরিবেশ সবকিছুই তো তার এতদিনের চেনা। তবে আজ কেন এত ভয় পাচ্ছে সে? মনে যতটা সম্ভব সাহস এনে দ্রুত পা চালালো জলধর। হাঁটতে হাঁটতে সে এসে পৌঁছল বড় কোঠার বাগানের পাশের রাস্তায়। এই বড় বাড়িটা জলধর জ্ঞান হওয়া থেকেই ফাঁকা আর ভাঙাচোরা দেখেছে। তার চারধারের এই বাগানটাও অযত্নে এখনো ছোটখাটো একটা বনে পরিণত হয়েছে। কিন্তু আজ ঝোড়ো হাওয়া যেন উথাল পাথাল করে তুলেছে গোটা বনটা। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। হঠাৎ এমন বিশ্রী ভাঙা চেরা চেরা গলার স্বর আর হাসির শব্দ শুনে থমকে দাঁড়িয়ে পড়ল জলধর। এমন দুর্যোগের সন্ধ্যায় এটা কার গলা? এদিক ওদিক তাকাতে লাগলো জলধর। হাসির শব্দটা তার কানে আসছে খুব কাছ থেকেই, অথচ কাউকে সে দেখতে পাচ্ছে না। গাঢ় অন্ধকারটাও কিরকম যেন চুপ করে নেমে এলো। সেই সাথে শুরু হলো বৃষ্টি। মাঝে মাঝে আকাশের বুক চিরে এপার থেকে ওপার ছড়িয়ে পড়া বিদ্যুতের ঝলকে আশপাশটা পরিষ্কার হতে লাগলো জলধরের সামনে। ঝড় বাদলার এই সন্ধ্যায় এই নির্জন বড় কোঠার সামনে জলধর সম্পূর্ণ একা। সে কি সত্যি একা, নাকি বিদ্যুতের আলোয় বাগানের বড় গাছগুলোর উন্মত্ত অবস্থা দেখে বুক কেঁপে উঠল জলধরের। কাঁপা কাঁপা গলায় সে বলে উঠল, কে কে কে? প্রত্যুত্তর হলো কিছুক্ষণ পর আবার সেই বুকের রক্ত হিম করে দেওয়া হাসির শব্দ। জলধর বুঝল, যেই থাক না কেন এখানে আর এভাবে দাঁড়িয়ে থাকা ঠিক নয়। সে বৃষ্টিতে ভিজছে, বাড়ি ফেরার জন্য ঘুরে দাঁড়িয়ে সে সবেমাত্র এক পা বাড়িয়েছে। এমন সময় সামনে অন্ধকারে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে আঁতকে উঠল জলধর। রোগা লম্বা চেহারার কেউ একজন অন্ধকারে গা মিশিয়ে এসে দাঁড়িয়েছে জলধরের পথ রোধ করে। কিরকম অদ্ভুত আর লম্বা সেই চেহারা, মুখ চোখ কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। জলধর আবার বলল, কে কে তুমি? শিব ঠাকুরের দাস। ঠিক সেই সময় আবার একটা বিদ্যুতের ঝলক আর আগন্তুকের অবয়ব কিছুটা ধরা দিল জলধরের চোখে। ধরা না দিলেই বোধহয় ভালো হতো, কারণ এতটা বীভৎস পৈশাচিক রূপ মানুষের কেন, পার্থিব কোনো জীবের হতে পারে না। রোগা লিকলিকে দেহের উপর কালো বড় ঘন লোমের পুরু আস্তরণ, আগুনের গোলার মতো লাল দুটো চোখ আর মুখের দুপাশ থেকে বেরিয়ে আসা তীক্ষ্ণ ধারালো সদন্ত। সামনের দিকে কিরকম যেন অদ্ভুতভাবে ঝুঁকে রয়েছে সেই মূর্তি। একটু একটু করে পিছিয়ে আসতে লাগলো জলধর। হঠাৎ হোঁচট খেয়ে পেছনে ঘুরে মাটিতে জল কাদায় পড়ে গেল। ওরে বাবা! সেই মূর্তিও এবার দুপা ছেড়ে ধীরে ধীরে চার হাত পায়ে ভর দিয়ে মাটিতে দাঁড়িয়েছে। ক্ষুধার্ত নেকড়ের মতো কি যেন শুকতে শুকতে সে এগিয়ে আসতে লাগলো সামনের দিকে। কাঁদো কাঁদো গলায় জলধর বলল, কে তুই? কে? পৈশাচিক অট্ট হাসিতে ফেটে পড়ল সেই মূর্তি। আমি। চিনতে পারছিস না আমায়? চিনতে পারছিস না আমায় জলদাদা? আমি কে?
মাথায় যেন বিদ্যুতের ঝলক খেলে গেল জলধরের। সে ভয়ে বিস্ময়ে চিৎকার করে উঠল, দাঁতে দাঁত চেপে গর্জন করে উঠল মূর্তিটি। বলেছিলাম না আমি আবার আসবো, আমি আসবো, আবার আসবো। ডাক, এবার চিৎকার করে ডাক তোদের ঈশ্বরকে, দেখি আজকে তোকে বাঁচায়। জলধরের মুখ দিয়ে আর কোনো কথা সরছে না। তার চোখের সামনে যা ঘটছে তার বাস্তবতা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। আসন্ন পরিণতির কথা মনে করে বাচ্চা ছেলের মতো হাত পা ছড়িয়ে ছড়িয়ে কাঁদতে লাগলো সে। হাত জোর করে অনুনয় বিনয় করতে লাগলো। আমাকে মারিস না, আমাকে মারিস না, ছেড়ে দে। কিন্তু তাতে বিশেষ ফল হলো না। সেই প্রেত মূর্তির ধারালো নখ ততক্ষণে বসে গিয়েছে জলধরের বুক ফেড়ে। যন্ত্রণায় চিৎকার করে উঠল জলধর, কিন্তু বিকট বজ্রপাতের শব্দে তার সেই চিৎকার কোথায় দিগ্ভ্রষ্টের মতো খান খান হয়ে মিলিয়ে গেল। নিজেকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করতে গিয়েও জলধর পারল না, কারণ ধারালো নখের শাড়ি ততক্ষণে চিড়ে দিয়েছে জলধরের সর্বাঙ্গ। ব্যথায় ছটপট করতে থাকা জলধরের কণ্ঠনালী লক্ষ্য করে বসে গেল দুটো ধারালো সদন্ত। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে শেষবারের মতো বিদ্যুতের আলোয় নিজের চোখের সামনে জ্বলন্ত অঙ্গারের মতো দুটো চোখ দেখতে পেল জলধর। ক্রূর হিংস্র দুই চোখেও জ্বলছে প্রতিহিংসার জিঘাংসার আগুন। মেতে উঠেছে সে রক্ত পিপাসা নিবারণে। আজ বাংলা বর্ষের প্রথম দিন, পয়লা বৈশাখ। এ গ্রামের পুরনো রীতি অনুযায়ী আজ প্রতিটি বাড়ির আগুনে চড়ানো প্রথম রান্না মন্দিরে পুজোর অর্ঘ্য নিবেদন করতে হয়। কিন্তু এই বছর তা হচ্ছে না, কারণ বছরের শুরুতেই গ্রামে লোক মরেছে। বড় কোঠার বাগানের পাশের রাস্তায় জলধরের কাটা ছেঁড়া দেহটা আজ সকালেই উদ্ধার হয়েছে। জলধর যে চড়ক মেলা থেকে ফেরার পথে এইদিকে রাস্তা ধরেই বাড়ি ফিরছিল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেও তো জানতো যে এই বাগান বাড়িটার একটা ভুতুড়ে অপবাদ রয়েছে। তা সত্ত্বেও সে অমন দুর্যোগের কালে এই পথটাই কেন বেছে নিল তা কেউ ভেবে কুল কিনারা করতে পারল না। জলধরের শরীরটা দেখে আঁতকে উঠেছিল সকলেই। গলার কণ্ঠনালী ছিঁড়ে ফেলেছে কেউ প্রবল আক্রোশে। গায়ে হাতে পায়ে শত সহস্র নখের আঁচড়ের দাগ, বুকটাও চিরে ফালা ফালা করা হয়েছে। জলকাদার ওপর মুখ থুবড়ে পড়েছিল লাশটা। এই কাজ যে কোনো মানুষের নয় তা তো স্পষ্টই, অন্তত জলধরের মতো অত্যন্ত সাধারণ এক চাষিকে মেরে ফেলা কার কি লাভ? গ্রামে তো আর বাঘ ভাল্লুক উদয় হয়নি যে তারা এমন হাল করে যাবে। তাহলে জলধরের এমন পরিণতির কারণ কি? তবে কি যে বিশ্বাস ওই বড় কোঠা বাড়িটা নিয়ে রয়েছে তা কি সত্যি? যদিও গ্রামে এমন নৃশংস মৃত্যু প্রথমবার। এদিকে আকাশের অবস্থা কাল থেকে সেই যে খারাপ হয়েছে, এখনো অবধি একটুও রোদের দেখা মেলেনি। ছাইরঙা মেঘ এখনো বাতাসে ছেয়ে আছে। টুপটাপ বৃষ্টি অনবরত ঝরেই চলেছে। জলধরের শেষ কৃত্য করার জন্য শ্মশানে এলো গ্রামের লোক। বৃষ্টি আবহাওয়ায় মরা পোড়াতে খুব সমস্যা। অগত্যা কোনো উপায় না দেখে গায়ে কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো।
তবে জলধরের মৃত্যু রহস্যের কিনারা করা গেল না। গ্রামের সাহসী ছেলে ছোকরার দল দায়িত্ব নিয়ে বড় কোঠা বাড়ি আর লাগোয়া বাগানটা রীতিমতো খুঁজে চষে ফেলল, কিন্তু আশ্চর্য, কিছুই পাওয়া গেল না তেমন। কেবল অযত্নে লালিত হওয়া বন আর সাপখোপের আড্ডা ছাড়া। কিন্তু জলধরের মৃত্যুর পর থেকেই গ্রামে শুরু হলো একের পর এক অদ্ভুত ভয়ঙ্কর সব ঘটনা। দিন চারেক পরের কথা। রাতে পাঁচকড়ির বউ রত্না বাড়ির পেছনের ছোট্ট বাঁশবাগানের ওপারে গিয়েছে কাজ সারতে। কাজ সেরে লোটা হাতে সে সবেমাত্র বাড়ির পেছনের ভাঙা বেড়াটা টপকেছে, হঠাৎ তার চোখ গেল মুরগির খোঁয়ারের সামনের দিকে। অন্ধকারে বিরাট কালো মতো কি একটা যেন খোঁয়ারের দরজাটা আগলে বসে রয়েছে। রত্না গ্রামের মেয়ে, ভয় ডর তার নেই। প্রথমটা সে ভাবল অন্ধকারের সুযোগে নির্ঘাত বড় শেয়াল বা কুকুর এসেছে মুরগি খেতে। পাশে পড়ে থাকা বেড়ার ভাঙা বাঁখারিটা তুলে নিয়ে রত্না হাতের হ্যারিকেনটা উঁচিয়ে ধরে সবেমাত্র কিছুটা এগিয়েছে। হ্যারিকেনের আলোয় সে যা দেখল তাতে তার শরীর ভয়ে সাদা হয়ে উঠল। জিনিসটাকে সে সামান্য শেয়াল কুকুর ভেবে লাঠি নিয়ে মারতে আসছিল। সেটা কোনো মতেই শেয়াল বা কুকুর হতে পারে না। খোঁয়ারের সামনেটা মাটিতে উবু হয়ে বসে রয়েছে একটা বিরাট কালো জীব, হিংস্র নেকড়ের ন্যায়। শরীরে বড় কালচে লোম, আগুনের গোলার মতো চোখ আর মুখের ছোড়ার মতো ধারালো দাঁত, চেপে ধরা একটা জলজ্যান্ত মুরগি। তার ক্রূর হিংস্র অথচ শান্ত দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। মুরগিটা কেবল বার দুয়েক টেকে উঠল মাত্র, তারপরেই রত্নার চোখের সামনে সেটা ওই বিভৎস দানবের ধারালো দাঁতে পিষে গেল। টপ টপ করে রক্তের ধারা পড়তে লাগলো মাটিতে। রত্নার মুখ থেকে কেবল একটা গোঙানি বেরিয়ে এলো। সে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে থপ করে পড়ে গেল। ত্রয়োদশীর গোল চাঁদ থালার মতো অন্ধকার গাছপালা পেরিয়ে আকাশে মাথা চাড়া দিয়ে উঠেছে। সেদিকে মুখ তুলে একবার ডেকে উঠল সদ্য রক্তে তৃপ্ত হওয়া সেই পিশাচ। এই চিৎকার পরিতৃপ্তির আজ তার ক্ষুধা মিটেছে। এবার সময় এসেছে রক্ত তৃষ্ণা নিবারণের। ধীর পায়ে সে এগিয়ে গেল রত্নার অসার দেহটার দিকে। গোটা গ্রাম ভেঙে পড়েছে পাঁচকড়ির বাড়ির উঠোনে। আজ সকালেই পাঁচকড়ির বউ রত্নার শরীরটা উদ্ধার হয়েছে বাড়ির পিছন দিক থেকে। শরীরে সেরকমই শত সহস্র কাটা ছেঁড়া, আঁচড়ের চিহ্ন, ঠিক যেমনটা দেখা গিয়েছিল জলধরের দেহে। একেবারে চামড়া ভেদ করে মাংস হাড় অবধি ঢুকে গিয়েছে। রত্না মাটিতে যেখানটায় পড়েছিল সেখানেও বড় বড় আঁচড়ের দাগ সুস্পষ্ট। দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছে পাঁচকড়ির মুরগির ঘর। একটাও মুরগি সেখানে নেই। চারিদিকে রক্তারক্তি, পালক ছড়িয়ে ছিটিয়ে পড়ে। রাতে যে এখানে কি নারকীয় হত্যালীলা চলেছে তার বলে দিতে হয় না। কিন্তু প্রশ্ন একটাই, এই কাজ করল কে? শেয়াল বা ভাম্বেড়াল এসে মুরগি মারতে পারে, কিন্তু এভাবে রত্নাকে মেরে আঁচড়ে ছিঁড়ে ফেলা নিঃসন্দেহে কোনো শয়তান পিশাচের কাজ।
এমনটাই মনে করল গ্রামের লোক। যে রহস্য এতদিন ওই বড় কোঠাবাড়ি আর তার লাগোয়া বাগানকে ঘিরে তৈরি হয়েছিল, তা এখন গ্রামের অলিতে গলিতেও ছড়িয়ে পড়েছে এবং অবলীলাক্রমে হত্যালীলা চালিয়ে নিজের নারকীয় অস্তিত্বের ছাপ রেখে গিয়েছে। কিন্তু এমন হত্যালীলা তো দিনের পর দিন গ্রামে চলতে দেওয়া যায় না। বেচারা হতভাগ্য পাঁচকড়ি তার মৃত স্ত্রীর দেহের সামনে বসে হাত পা ছড়িয়ে বাচ্চা ছেলের মতো এক নাগাড়ে কেঁদে চলেছে। সেদিকে তাকিয়ে মাথা নেড়ে পুরুত ঠাকুর বললেন, না হে, মনে হয় গায়ে অশুভ শক্তির ভর হয়েছে। আমার কথা শোনো, বাবার মন্দিরে আরো একটা পুজো হওয়া দরকার। বাবা সর্বমঙ্গলময়, তিনিই পারেন আমাদের রক্ষা করতে। কি বলো হে তোমরা সব? গ্রামের সকলেই এক বাক্যে সে কথায় সায় দিল। দিন কয়েক পর পুরুত ঠাকুরের নির্দেশ মেনে তালতলা মাঠের শিব মন্দিরে ধুমধাম করে পুজো হলো। কিন্তু সব মিটলেও গ্রামের লোকের মধ্যে থাকা সেই আতঙ্ক কিছুতেই গেল না। যে জিনিস মানুষ জানে তাকে ভয় কিসের? ভয় তো তাকেই যাকে কেউ চোখে দেখেনি, অথচ সে স্বয়ং সম্পূর্ণরূপে উপস্থিত, নিজের রক্তাক্ত আঁচড়ের ছাপ রেখে। সে আজও অধরা, সে অন্ধকারের রাজা। এখন সূর্য ডোবার পর থেকেই গ্রামের লোকের বাড়ির বাইরে বেরোনো বন্ধ। সন্ধ্যার চায়ের আসর থেকে শুরু করে মাচায় বসে তাসের আড্ডা, সব কিছুই আস্তে আস্তে বিদায় নিয়েছে এই ছোট্ট মুখবেড়িয়া গ্রাম থেকে। সকলের মরার ভয়, যদিও এতে গ্রামে আর নতুন করে মানুষ মরল না ঠিকই, তবে যেটা হলো তা মৃত্যুর থেকেও কম ভয়ের কিছু না। প্রায় প্রতিদিনই সকালে দেখা গেল কারোর না কারোর বাড়িতে সেই শয়তানের ধ্বংসলীলার ছাপ। লণ্ডভণ্ড হাঁস মুরগি, গরুর খোঁয়ার, কারোর বা বাগানের গাছ তছনছ হয়েছে। বাড়ির দেওয়াল, জমি, গাছের শক্ত গুঁড়ি, সর্বত্রই সেই ধারালো বড় বড় নখের আঁচড়ের ছাপ স্পষ্ট, যেন অত্যন্ত বলশালী কোনো জন্তু নিজের ক্রোধ, লোভ, হিংস্র প্রবৃত্তির নজির রেখে গেছে সর্বত্র। তার নারকীয় কর্মকাণ্ডের পেছনে একটাই বার্তা, এই অন্ধকারের রাজত্বে সে অটল, অনড়। কোনো ভূত ভগবানের ধার ধারে না সে। তার যা চাই তা শুধু রক্ত আর মানুষের লাশ। মেঝেতে ছেঁড়া শতরঞ্চির ওপর শুয়ে সেসব কথাই ভাবছিলেন বৃদ্ধ জগমোহন। বাড়িতে তার লোক বলতে তিনি আর তার বছর 30-এর অবিবাহিত ছেলে শঙ্কর। বিপত্নিক জগমোহনের বয়স 80 ছাড়িয়েছে। দেহে প্রাণ ছাড়া আর যেটুকু রয়েছে সেটা হলো রোগ। রোগে ভুগে শরীর জীর্ণ হয়েছে, আর উত্তরোত্তর এমন ভাবনা চিন্তা সেই রোগকে আরো মারাত্মক করে তুলেছে। শরীরটা খুব খারাপ লাগছিল তার। তিনি চোখ বুজলেন। ছেলে শঙ্কর ঘরে এসে দেখে অবস্থা খুবই খারাপ। বাবার শরীর ভালো তো নয়, উপরন্তু ওষুধপত্র যা ছিল সব ফুরিয়ে গিয়েছে। এক্ষুনি গিয়ে কিনে না আনলে রাত বিরেতে বিপদ আরও বাড়বে। দুর্বলতার ঘোরে আচ্ছন্ন জগমোহনের মাথায় হাত বুলিয়ে দেয় শঙ্কর। বাবাকে ওষুধ কিনতে যাওয়ার ব্যাপারে সে কিছু বলল না। সে জানে বাবা জানতে পারলে এই সন্ধ্যায় একলা কখনোই তাকে বেরোতে দেবেন না। গ্রামে যা সব কাণ্ড শুরু হয়েছে, কিন্তু তাই বলে তো আর রোগকে প্রশ্রয় দিয়ে হাত গুটিয়ে বসে থাকা যায় না। ঘরের হ্যারিকেনের আলোটা কমিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো শঙ্কর।
ওষুধ কিনতে হলে পাশের গ্রামের বাজারে শ্যাম বাণুজ্যের দোকানে যেতে হবে। সাইকেলটা ঘরের দেওয়ালেই ঠেস দিয়ে রাখা ছিল। গায়ে জামা গলিয়ে নিয়ে সে সাইকেলে চেপে রওনা দিল। যাওয়ার সময় সে বড় রাস্তা ধরেই গেল। শ্যাম বাণুজ্যের দোকানের সামনে সাইকেল দাঁড় করিয়ে ওষুধ কিনতে ঢুকল সে। শ্যামবাবু একটা ব্যাপার দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল, ইহে শঙ্কর, সাইকেলে ও কি জিনিস বেঁধে এনেছো? খুনটুন করবে নাকি? শঙ্কর অবাক হয়ে পেছন দিকে তাকিয়ে বুঝল ব্যাপারটা। তার সাইকেলের রডের সাথে মাছ ধরার খোঁজটা দড়ি দিয়ে বাঁধা রয়েছে। গত সপ্তাহে হাড়িদের ঝিলে মাছ ধরতে নিয়ে গিয়েছিল সে, তারপর থেকে ওখানেই বাঁধা রয়েছে। আজকেও আসার সময় লক্ষ্য হয়নি ব্যাপারটা। শঙ্কর মৃদু হেসে বলল, আগে না কাকা, ওটা খুলে রাখতে ভুলে গেছি। বাণুজ্যে কাগজে হিসেব করতে করতে বলল, তাই বলো, আমি ভাবলাম কারোর ওপর আবার রাগ টাগ করে আবার খুন করতে বেরোলে। তা তোমাদের গায়ে যা সব হচ্ছে, ও জিনিস সঙ্গে থাকলে তবু একটা ভরসা আসে। আর কিছু না বলে ওষুধের দাম মিটিয়ে শঙ্কর সবেমাত্র সাইকেল চালিয়ে দুপা এসেছে, পশ্চিমের আকাশে দেখা দিল বিদ্যুতের ঝলক। শঙ্কর বুঝল তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, ঝড় উঠে গেলেই বিপদ। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য সে সাইকেলটাকে উল্টো দিকে ঘুরিয়ে মাঠের আলের উপর দিয়ে রাস্তাটা ধরল। সাইকেল চালিয়ে যখন সে তালতলার মাঠের পাশে এসে পড়েছে, তখন এক দমকা ঠান্ডা হাওয়া মাঠের দিক থেকে ছুটে এসে সূচনা করল কাল বৈশাখী। ঝড়ের বেগ ধীরে ধীরে বাড়তে শুরু করল। মাতাল হাওয়া আর ধুলো এসে পড়তে লাগলো চোখে মুখে। এই অবস্থায় সাইকেল চালানো বড়ই দুষ্কর। তবুও কোনো রকমে চালিয়ে শঙ্কর বড় কোঠার বাগানটার কাছে এসেছে। হঠাৎ তার মনে হলো সাইকেলের চাকা যেন এগোচ্ছে না। সে জোরে জোরে প্যাডেল করলেও কাজ হলো না, যেন খুব ভারী কিছু তার সাইকেলের পিছনে বসে গিয়েছে। বিরক্ত মুখে শঙ্কর সাইকেল থেকে নেমে দাঁড়ালো। কই, কিছুই তো নেই। তাহলে যাকগে, যাই হোক। সাইকেল ঠেলে শঙ্কর সবেমাত্র সামনের দিকে তাকিয়েছে, চোখে পড়ল সামনের রাস্তায় জুড়ে দাঁড়িয়ে থাকা জিনিসটাকে। অন্ধকারে গা মিশিয়ে বিরাট কালো একখানা পাথরের চাঁইয়ের মতো কি যেন তার রাস্তার সামনেটা রোধ করে দাঁড়িয়ে আছে। শঙ্কর প্রথমটা একটু অবাক হলেও বিস্ময়ের ভাবটা তার মুহূর্তের মধ্যে কেটে গেল একটা বিদ্যুতের ঝলকে। সেই বিরাট কালো কুচকুচে লোমে ঢাকা দানবাকৃতি শরীর, সেই ভাঁটার মতো জলজলে চোখ আর ছোড়ার মতো ধারালো দাঁত, মাটিতে উবু হয়ে বসে রয়েছে এই দুর্যোগের রাতের রাজা, নরহত্যাকারী সেই পিশাচ। ক্রূর লোলুপ দৃষ্টি শঙ্করের দিকে নিবদ্ধ। শঙ্করের মুখ দিয়ে কোনো কথা সরছে না, ভয়ে সারা গায়ে কাঁটা দিয়ে উঠছে। এ কি দেখছে সে নিজের চোখের সামনে? এই কি তবে সেই? আর ভাবতে পারে না শঙ্কর। কড়কর বাজের শব্দে একটা নিষ্ঠুর খিলখিলে হাসি ভেসে আসছে তার আজ রাতের প্রতিদ্বন্দ্বীর মুখ থেকে। না না, এ কোনো পার্থিব জীব হতেই পারে না। তাহলে কাঁপা কাঁপা গলায় বলে উঠল শঙ্কর, কে কে? আমি কে? আমার জায়গায় আমাকেই বলছিস আমি কে? তোরা তোদের ঈশ্বরকে জানিস, ঈশ্বরকে মানিস, তার পূজা করিস, তাও সে তোদের দেখা দেয় না। অথচ দেখ, তোরা আমাকে চিনিস না, জানিস না, মানিস না, তাও
তাও আমি তোদের দেখা দিই। ভয়ে বিস্ময় সেদিকেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে শঙ্কর। সে বুঝতে পারে এই সেই অন্ধকারের দুরাত্মা, যার কারণে আজ গ্রামের এই পরিণতি। মৃত্যুর দোরগোড়ায় এসে দাঁড়ালে সব প্রাণী মরিয়া হয়ে ওঠে। একটা অদ্ভুত সাহস, একটা অদ্ভুত ক্ষমতা এসে ভর করে তাদের শরীরে। শেষবারের মতো একটা চেষ্টা করার জন্য শঙ্কর বলল, কি চাস তুই? কেন এসেছিস এখানে? কেন আমাদের ক্ষতি করছিস? কেন মারছি? কারণ আজ থেকে বছর 5 আগে ঠিক এইখানে তোরা আমায় মেরেছিলি। আমার অনুনয় বিনয় কিছুই শুনিসনি তোরা। মনে পড়ে সেদিনের কথা? বোধহয় শঙ্করকে মনে করিয়ে দেওয়ার জন্যই আরও একবার ঝলকে উঠল বিদ্যুৎ। সেই বীভৎস মুখের ওপরে কপালে একটা লম্বা লাল কাটা দাগ নজরে এলো শঙ্করের। এ তো হারাধন, সেই হারাধন যাকে আজ থেকে 5-6 বছর আগে এমনই এক ঝড়ের সন্ধ্যায় এই বাগান বাড়ির সামনে পিটিয়ে আধমরা করে রেখেছিল গ্রামের লোকজন। হারাধন গোপনে গোপনে নাকি কালো জাদু আর তন্ত্র সাধনা শুরু করেছিল। গ্রামের লোকের তার ওপর সন্দেহ আগে থেকেই ছিল। সে নাকি গ্রামের রামতনু ঘোষালের 1 বছরের ছোট নাতিকে চুরি করে এনেছিল নিজের সাধনার জন্য বলি দেবে বলে। কিন্তু তা হবার আগেই জলধর ঘোষ আর 5 কড়ি তাকে হাতে নাতে ধরে ফেলে। এরপর শুরু হয় বেদম্মার। এইখানে ঠিক এই জায়গায় ফেলে তোরা সকলে আমার ওপর একের পর এক ঘা দিয়ে গেছিলে। হাত পা ভেঙে লোহার শিক দিয়ে মাথাটা ফাটিয়ে দিয়েছিলে। জল কাদায় পড়ে ধুকে ধুকে মরার আগে অবধি আমি হলপ করেছিলাম আমার সাধনার জোরে আমি আবার ফিরে আসব, প্রতিশোধ নেব। রক্তের বদলা রক্ত দিয়েই নেওয়া হবে। তোদের সব কটাকে আমি খতম করে মুক্ত করব নিজেকে এই পিশাচজনি থেকে। শঙ্কর বলে উঠল, কিন্তু তুই যা করেছিলি সেটা অন্যায়, তার শাস্তি পেয়েছিস তুই। ন্যায় অন্যায়ের জ্ঞান তো রক্ত মাংসের মানুষ বোঝে, রক্তলোভী কোনো পিশাচ নয়। গা ঝাড়া দিয়ে উঠল হারাধন। তার শরীরের প্রতিটা অংশ যেন জ্বলছে প্রতিশোধের আগুনে। হাড় কাঁপানো এক গর্জনে সে কাঁপিয়ে তুলল গোটা আকাশ বাতাস। মাটিতে 4 হাত পায়ে ভর দিয়ে এক লাফে সে এসে পড়ল শঙ্করের ওপর। সাইকেল সমেত মাটিতে মুখ থুবড়ে পড়ল শঙ্কর। হাতে পায়ে প্রচণ্ড ব্যথা লাগলো তার। বেদনায় চিৎকার করে উঠল সে। হারাধনের ধারালো নখ বিশিষ্ট হাতে মাটিতে ঠেকিয়ে চেপে ধরল শঙ্করের গলা। দাঁতে দাঁত চেপে বলল, কষ্ট হচ্ছে তাই না? হোক, আরো চিৎকার কর। সেদিন যেমন আবই করেছিলাম, সেদিনও কেউ আসেনি, আজও কেউ আসবে না। তোরা বড় স্বার্থপর। মানুষকে পিটিয়ে মেরে ফেলা যদি তোদের কাছে অন্যায় না হয়, তবে নিজেদের ক্ষমতার জন্য একটা কেন 1000টা নরবলিও আমি পাপ বলে মনে করি না। ক্ষমতার লড়াইয়ে পাপ বলে কিছুই হয় না। এই দুনিয়ায় ক্ষমতার অধিকার সবার, তোদেরও আমারও। যন্ত্রণায় ছটফট করতে করতে অতি কষ্টে শঙ্কর বলল, ঈশ্বর তোকে কোনোদিনও ক্ষমা করবে না হারাধন। ডাক, গলা ফাটিয়ে ডাক, তোদের ঈশ্বরকে ডাক। কেউ আসবে না। এই অন্ধকার এখন আমার রাজত্ব। ওই মাটির মূর্তির ওপর তোদের খুব ভরসা। উনি তোদের সৃষ্টিকর্তা। ওনার ভুল কি জানিস? প্রত্যেকটা মানুষকে নিজের নিজের ইচ্ছার মালিকানা দিয়েছেন, আর সেই ভুলের মাসুল গুনবি তোরা।
আমার ইচ্ছা তোদের সব কটাকে শেষ করার, আর আমি সেটাই করব। গলার ওপর হাতের চাপ আরো দৃঢ় হয়ে আসতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো দম ফুরিয়ে আসবে শঙ্করের। তার বুকের ওপর ততক্ষণে 3টি নখের আঁচড় কেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসেছে। অসহ্য যন্ত্রণায় সারা শরীর কেঁপে ওঠে শঙ্করের। এই দুর্যোগের রাত যেন আরো বিপদ সংকুল হয়ে উঠছে। শঙ্করের আসন্ন মৃত্যুকে আরো নারকীয় করার জন্য। শঙ্কর চিৎকার করতে পারে না, গলার স্বর তার রুদ্ধ হয়েছে। হারাধনের ভয়ঙ্কর লম্বাটে মুখটার রক্তপিপাসু সদন্ত ধীরে ধীরে নেমে আসতে থাকে শঙ্করকে লক্ষ্য করে। চোখ বোঝে শঙ্কর। বাড়িতে যন্ত্রণায় হয়তো কাতরাচ্ছে তার বাপ। তার আসার জন্য পথ চেয়ে বসে রয়েছে। কদিন আগেই বাবার নামে মানত রেখে শিবের কাছে উপোস করে দিন রাত হত্যে দিয়ে পড়েছিল মন্দিরে। বাবার নাম স্মরণ করে একের পর এক নিয়ম পালন করে গেছে সে। মহাদেবের আশীষ রয়েছে শঙ্করের মাথার ওপর। সে তো কোনো পাপ করেনি, তার কিছু হতে দেবেন না তিনি, দৃঢ় বিশ্বাস শঙ্করের। বাবার নাম স্মরণ করে অন্ধকারে এদিক ওদিক হাতড়াতে থাকে শঙ্কর, কিছু একটা দিয়ে নিজেকে রক্ষা করার আশায়। একটু পরেই হাতে ঠেকল সাইকেলের রডে বাঁধা সেই খোঁচটা। এক হ্যাচকা টানে সেটা খুলে ডান হাতে বাগিয়ে ধরল সে। এই শেষ চেষ্টা, নিজের সমস্ত শক্তি শেষবারের মতো এক জায়গায় একত্রিত করল শঙ্কর। বিদ্যুতের ঝলকে ঝকঝক করে উঠল খোঁচের ফলা। হারাধনের নখ শঙ্করের গলা চামড়া ভেদ করতে শুরু করেছে। জয় বাবা ভোলানাথ। রিনরিনে গলায় চিৎকার করে যন্ত্রণার অনুভূতিকে চেপে রেখে খোঁচটা গায়ের চড়ে ওপর দিকে উঁচিয়ে দিল শঙ্কর। কিছুতে সেটা গিঁথল এবং এফোঁড় ওফোড় করে বেরিয়েও গেল। সাথে সাথে একটা কান ফাটানো পৈশাচিক আর্তনাদ, শত শত বজ্রপাতের থেকেও ভয়ঙ্কর। আর তারপরেই সব শেষ। এক মুহূর্তের জন্য গোটা পরিবেশে যেন চুপ করে একটা নিস্তব্ধতা নেমে এলো। আর কোনো শব্দই আসছে না শঙ্করের কানে। কি হলো না হলো তার বোঝার আর ক্ষমতা নেই। যন্ত্রণায় ক্লান্তিতে মাথাটা মাটিতে এলিয়ে দিল শঙ্কর। খোঁচের লাঠি থেকে ডান হাতটা আলগা হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। শরীরের ওপর থেকে যেন একটা ভার নেমে গেল তার। ঝরঝর ধারায় মেঘ ফুঁড়ে বৃষ্টি নেমে এসেছে। জলের ফোঁটা পড়ল শঙ্করের চোখে মুখে। ধুয়ে যেতে লাগলো বুকের রক্ত। প্রশমিত করতে লাগলো তার যন্ত্রণা। জ্ঞান হারালো শঙ্কর। পরদিন সকালে শঙ্করের সংজ্ঞাহীন দেহটা উদ্ধার হলো বড় কোঠাবাড়ির পাশের রাস্তা থেকে। তার সাথে আর যেগুলো পাওয়া গেল তা দেখে কেঁপে উঠল গ্রামবাসীদের বুক। একদিকে পড়ে রয়েছে শঙ্করের সাইকেল, বাবার জন্য কেনা ওষুধ, আর তার পাশেই জলকাদায় পড়ে আছে পুড়ে ঝলসে শুকিয়ে আসা একটা নরকঙ্কাল। শরীরটা স্বাভাবিকের থেকে লম্বাটে। ওপরের চোয়াল থেকে থুতনি পেরিয়ে নেমে এসেছে দুটো ছোড়ার মতো সদন্ত। বুক এঁফোড় ওপড় করে বিঁধে রয়েছে একটা মাছ ধরার বড় ধারালো খোঁচ। শঙ্করকে ধরাধরি করে বাড়িতে আনা হলো। গ্রামের হাতুড়ে ডাক্তারকে ডাক দেওয়া হলো। তার গায়ে হাতের কাঁটা ছেঁড়া সব ধুয়ে মুছে পরিষ্কার করে ওষুধ কাপড় লাগানো হলো। সে যে বেঁচে আছে এটাই মঙ্গল। কিন্তু সে একা যা করেছে তা গোটা মুখবেড়িয়া গ্রামের জন্য যে মঙ্গলজনক এ কথা বললেও কম বলা হয়।
মহাদেব নিজে যেন নেমে এসে ত্রিশূলে বিঁধে মেরেছে ওই পাশবিক অসুরকে। আকাশে মেঘ কেটে রোদের ঝিলিক সূচনা করেছে একটা নতুন দিনের। রাঙা মুখে নবোদিত সূর্যের বার্তা একটাই, রায়পুকুর আজ মৃত্যুর আতঙ্ক থেকে মুক্ত। সোনালি আলো পড়েছে শঙ্করের চোখে মুখে, বার কয়েক নড়ে উঠল তার চোখের পাতা। বোধহয় শঙ্করের জ্ঞান ফিরে আসছে। ঈশ্বর যে সদাই মঙ্গলময়, তার সন্তানের রক্ষা তিনি করবেনই। আপনারা শুনলেন পল্লব ঘোষের লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, হাওড়া জেলার আতঙ্ক। This video is sponsored by the members of 221B Harrison Road. A big shout out to Ononna Ganguly, ASR, Sonia Dotto, Shoikot Bhuiya, Sheikh Shamsuddin, Sarah Eden, MD Wasim Khan, Dreamstay Family, Avijit Bhakat, Wanderer Community, SB Collection, Bidisha Mukherjee, Joynal Mollik, Travel with MTB Rider, Kunal Roy, KS Gaming, Rohit Pradhan, Shayon Pal, Joy Raj, Somriddha Das, Onkon, Shubhroto Jana, The Bong Boy, Sonchita Sarkar, Forbit Flinch, AR Entertain Rajbongshi, Shomika Bishas, Dipayon Ghosh, Riya Shaha, Somnath Mondol, Dipayon Mahato, Sondipon Kole, Sumana Roy, Shovik Das, Misbul Haq, Shubham Mondol. আর স্পেশাল মেনশন টু সুমনা রয়, আমাদের গাবতলা সার্বজনীন লেভেলের মেম্বার। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড দিস মেসেজ গোজ আউট টু সুমনা। তুমি প্লিজ পারলে নিজের নাম, অ্যাড্রেস, বার্থডে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9163448938, সেখানে পাঠিয়ে দিও, বা মেলও করতে পারো 221bpublic@gmail.com। এতে আমাদের পরে যখন আমরা মার্চেন্ডাইজগুলো পাঠাবো তোমাকে স্পেশালি, তখন সুবিধা হবে। এই পার্কসটা মানে মার্চেন্ডাইজ পাঠানোর অ্যানুয়ালি একটা, এই পার্কসটা কিন্তু অনলি ফর যারা গাবতলা সার্বজনীনের মেম্বার, সেই লেভেলটার জন্য। বাট সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য। কয়েকটা গল্পে আড্ডাটা রাখতে পারছি না, কারণ কারেন্টলি আপনারা যখন গল্পটা শুনছেন আমরা দার্জিলিং চলে গিয়েছি, তো পরপর 3টে গল্প যেটা আপনারা শুনবেন সেগুলো অলরেডি রেকর্ডেড হয়ে যাচ্ছে, যার জন্য আমরা এই 3টে গল্পে খালি আড্ডার সেশনগুলো রাখতে পারছি না। আড্ডা চলবে যেরকম চলছিল, জাস্ট একটা ছোট্ট বিরতি, প্লিজ কিছু মনে করবেন না, মন দিয়ে গল্প শুনুন, ভালো থাকবেন। আপনারা শুনছিলেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।